হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব, যেমন গলগি বডি, লাইসোজোম, এগুলো। প্রথমেই আসি হলো গলগি বডিতে। গলগি বডি হলো এমন একটি কোষ অঙ্গাণু যেটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। এটা প্রধানত ক্ষরণে অংশগ্রহণ করে, মানে এই যে কোষ অঙ্গাণু বিভিন্ন পদার্থ ক্ষরণ করে, আর এই কোষ অঙ্গাণু একক পর্দা দ্বারা আবৃত থাকে। এই কোষ অঙ্গাণুর অনেক রকম উপাদান থাকে, মানে 3 প্রকার গঠন নিয়ে এটা তৈরি হয়: সিস্টার্নি, মাইক্রোভেসিকল আর ভ্যাকুওল। তাহলে গলগি বডি কাকে বলে? একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত একক পর্দা বেষ্টিত গোল চ্যাপ্টা থলির মতো এবং ছোট বড় গহ্বর জাতীয় গঠন দ্বারা তৈরি যে কোষ অঙ্গাণু কোষের ক্ষরণে অংশগ্রহণ করে তাকেই বলছে গলগি বডি। বিজ্ঞানী ক্যামিলো গলগি 1898 সালে প্রথম এটি পর্যবেক্ষণ করেন এবং তার নাম থেকে এই কোষ অঙ্গাণুর নাম হয় গলগি বডি। এইটা প্রধানত 3টে রকম উপাদানের সমন্বয়ে গঠিত। একটা হলো কি বললাম, সিস্টার্নি। এই সিস্টার্নি দেখতে অনেকটা এই রকম টাইপের হয়, আর এগুলো একে অন্যের সমান্তরালে থাকে, এগুলো চ্যাপ্টা থলির মতো, ঠিক আছে। গলগি বডির মধ্যে এই যে সিস্টার্নি, এটা প্রায় 3 থেকে 20টা থাকে। এরপর আসে মাইক্রোভেসিকল। আচ্ছা, এই মাইক্রোভেসিকল কিরম দেখতে হয়? এই যে সিস্টার্নি, এর চারপাশে ছোট ছোট গোলাকার অংশ থাকে, মানে এই সিস্টার্নির পরিধি বরাবর থাকে এই মাইক্রোভেসিকল, মানে এই চারপাশে ছোট 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 এরকম পদার্থ থাকে, এগুলোই হলো মাইক্রোভেসিকল। এগুলো আকারে খুব ছোট হয়, এগুলোর ভিতরে যে খরিত পদার্থ সেটা পূর্ণ থাকে, আর চারিপাশে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক আছে। আর তারপরেরটা হলো ভ্যাকুওল। আচ্ছা, এই ভ্যাকুওল কোথায় থাকে? এই ভ্যাকুওল থাকে হলো এই যে সিস্টার্নির মানে সিস্টার্নির একদম ধারের দিকে, প্রান্ত দেশে থাকে। এগুলো এরকম এটার সাথে এরকমভাবে জুড়ে থাকে অনেক সময়, মানে কি বলতো, এগুলো ক্ষরণ কার্য করতে সাহায্য করে, এরকম প্রান্ত দেশের সাথে যুক্ত থাকে। এই যে ভ্যাকুওলগুলো আমি এঁকেছি, এই ভ্যাকুওলগুলো মাইক্রোভেসিকলের থেকে কিন্তু আকারে বড় হয়, ঠিক আছে। তাহলে এই 3টে উপাদানের কথা জানলাম। আচ্ছা, এইবার একটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, বা এই জিনিসটা তোমাদের জানা দরকার, সেটা হলো জোন অফ এক্সক্লুশন। যদি ধরো এটা একটা কোষ হলো, কোষের এইখানে ধরো নিউক্লিয়াস আছে, কি বলেছে যে নিউক্লিয়াসের কাছাকাছি জায়গাতেই অবস্থান করে গলগি বডি, তাহলে এই অংশটাই ধরো গলগি বডি রয়েছে। আর যখনই আঁকবে এটা মনে রাখতে হবে, এটা ধরো গলগি বডি আমি আঁকছি, তো এই যে গলগি বডির যে উত্তল দিক, মানে এই দিকটা, মানে কোনো একটা এই রকম বস্তুর এইটা উত্তল দিক, এটা অবতল দিক, তো এই যে উত্তল দিক সর্বদাই নিউক্লিয়াসের দিকে থাকবে। সেই জন্য দেখো আমি যেগুলো এঁকেছি সেগুলো এই রকম ধরনের। তাহলে উত্তল দিকটা কোথায় গেল? নিউক্লিয়াসের দিকে, আর অবতল দিকটা হলো এই দিকে, কোষ পর্দার দিকে হবে। আচ্ছা, এই যে যখন ও নিউক্লিয়াসের চারপাশে অবস্থান করে, তখন এই নিউক্লিয়াসের যে জায়গাটায় গলগি বডি থাকে ওর আশেপাশে অঞ্চলে কিন্তু আর অন্য কোনো কোষ অঙ্গাণু থাকে না। এই অঞ্চল, যে অঞ্চলটাকে মানে গলগি বডি থাকার জন্য যে অঞ্চলে আর অন্য কোনো কোষ অঙ্গাণু থাকে না, সেই অঞ্চলটাকে বলে জোন অফ এক্সক্লুশন। আর এই যে ছবি আঁকার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে গলগি বডির উত্তল দিক কোন দিকে থাকবে, অবতল দিক কোন দিকে থাকবে। এবার চলো জেনে নিই যে এই গলগি বডির কাজটা কি, একটা কোষের মধ্যে গলগি বডি থেকে কি উপকার করছে। আমরা যখন ছবি এঁকেছি তখনই কি বলেছি, এই যে মাইক্রোভেসিকলগুলো, এগুলোতে ক্ষরণ পদার্থ কি থাকে, একদম পরিপূর্ণ থাকে। তার মানে এটা ক্ষরণ কার্য চালায়, মানে কোষের মধ্যে বিভিন্ন পদার্থ ক্ষরণ করে। সেই রেসপেক্টেই আসি যে এইটা
এই যে গলগি বডি সেটা হরমোন, উৎসেচক, বিভিন্ন নিউরো সিক্রেটারি পদার্থ এগুলো ক্ষরণ করতে সাহায্য করে। দ্বিতীয় পয়েন্ট হলো এই যে গলগি বডি এটা বিভিন্ন পদার্থকে পরিবহনও করে, মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। এইগুলোর মধ্যে আসে হলো উৎসেচককে পরিবহন করে, তারপর যোগ কলার যে ধাত্র সেটাকে পরিবহন করে, এই পদার্থগুলোকে পরিবহন করে, মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়। কোষের এই অঞ্চল থেকে ধরো কোষের এইখানে ধরে নাও একটা পদার্থ আছে, ধরো একটা নির্দিষ্ট প্রোটিন আছে, সেটাকে কোষের বাইরে সিক্রিশন করতে হবে, মানে কোষের বাইরে ক্ষরণ করতে হবে। ও কি করবে, এই যে মাইক্রোভেসিকলগুলো আছে এইগুলো আস্তে আস্তে এরম সামনের দিকে এগিয়ে আসে, এগিয়ে এসে গিয়ে এই কোষ পর্দার গায়ে এরমভাবে আটকে যায়, গিয়ে এখান থেকে ক্ষরণ করে দেয় বস্তু, মানে যে প্রোটিনটা বা যে উৎসেচক ক্ষরণ করা প্রয়োজন সেটা ক্ষরণ করে। তাহলে এই যে এক জায়গা থেকে এক জায়গায় পরিবহন, মানে কোষের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন, সেটা করছে এই গলগি বডি। থার্ড পয়েন্ট হলো এই গলগি বডি বিভিন্ন খাদ্যবস্তুর সঞ্চয় ভাণ্ডার হিসাবে কাজ করে এবং সেটাতে সাহায্য করে এই গলগি বডির ভ্যাকুওলগুলো। এই যে ভ্যাকুওলগুলো এঁকেছি আমি, এইগুলো কিন্তু বিভিন্ন ধরনের খাদ্যবস্তুকে সঞ্চয় করে। ফোর্থ পয়েন্ট হলো একটা কোষ যখন বিভাজিত হয় তখন সেই কোষের মধ্যে, যখন একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে, তখন এই গলগি বডি সাহায্য করে তার ওই কোষ প্রাচীর গঠন করতে। আর ফিফথ পয়েন্ট হলো এটা শুক্রাণুর মধ্যে অ্যাক্রোজোম গঠনে সাহায্য করে। শুক্রাণু তো দেখতে ধরো অনেকটা এরকম ধরনের, এই অংশটাকে বলে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমটা গঠন করে। এই অ্যাক্রোজোমের মধ্যে প্রচুর পরিমাণে গলগি বডি থাকে। তার কারণ কি, শুক্রাণু তো ক্রমশ এগিয়ে যায় ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। ডিম্বাণুর মধ্যে ও যখন প্রবেশ করে তখন সেই ডিম্বাণুর গায়ের যে ওয়ালটা বা দেওয়ালটা সেটাকে ভেদ করে ওকে ঢুকতে হয়। মানে যদি এটা একটা ডিম্বাণু হয় আর এইটা একটা শুক্রাণু হয়, এই যে দেওয়াল ডিম্বাণুর ভিতরে ধরো এই অংশটা হলো নিউক্লিয়াসকেই নিষিক্ত করতে হবে। এবার এই জায়গাটায় যখন ধরো একটা শুক্রাণু ঢুকছে নিষিক্ত করার জন্য, তখন কি করে, এই যে দেওয়াল এইটাকে গলিয়ে দিয়ে ও ক্রমশ সামনের দিকে এগিয়ে যায়। এই যে ডিম্বাণুর দেওয়ালটাকে গলিয়ে দিয়ে ও ক্রমশ এগিয়ে যাচ্ছে, এই কাজটা করতে সাহায্য করে গলগি বডি। এরপর আসি রাইবোজোমে। রাইবোজোম এমন একটি কোষ অঙ্গাণু যেটার কোনো পর্দা ঘেরা আবরণ থাকে না। তাহলে একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণুর যদি নাম প্রশ্ন করা হয় তখন সেটা হবে রাইবোজোম। এই রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। এই রাইবোজোম নানা জায়গায় থাকতে পারে। তোমরা যখন কোষের ছবি এঁকেছো তোমরা অলরেডি জানো যে এটা সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে থাকতে পারে। তাছাড়াও অনেক সময় যে নিউক্লিয় পর্দা আমরা এঁকেছি সেই নিউক্লিয় পর্দার গায়ে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে, আর নিউক্লিয় লাসের মধ্যেও থাকে। এই যে রাইবোজোম এরা রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। 1955-এ বিজ্ঞানী প্যালাডে এই রাইবোজোম প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে এখন রাইবোজোমের সংজ্ঞায় আসি। কি বলবো, যে একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা বা নিউক্লিয় পর্দার গায়ে অবস্থান করা বা নিউক্লিয় লাসের মধ্যে অবস্থান করা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে দানাদার পর্দাবিহীন রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে কোষ অঙ্গাণু থাকে তাকেই বলছে রাইবোজোম। এই রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। তাই রাইবোজোমকে অনেক সময় প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়, কারণ এই রাইবোজোমের একটাই কাজ, সেটা হলো প্রোটিন সংশ্লেষ করা। এবার ছবিতে আসি। দেখো, আমি রাইবোজোম সাধারণত দুই রকম হয়ে থাকে, একটা 80S প্রকৃতির আর একটা 70S প্রকৃতির। এই যে 80S এটা ইউক্যারিওটিক কোষের মধ্যে দেখা যায়, মানে যেগুলো উন্নত শ্রেণীর কোষ সেই কোষের মধ্যে 80S এই যে রাইবোজোম দেখা যায়। আর যেগুলো প্রোক্যারিওটিক কোষ সেই কোষের মধ্যে 70S রাইবোজোম দেখা যায়। আচ্ছা, এই যে 80S এই যে রাইবোজোম, এদের দুটো একক আছে। দেখো আমি ছবিতে এঁকেছি, এই একটা অংশ, এই একটা অংশ, এই দুটো অংশ মিলে একটা উপবৃত্তাকার এরকম আকার গঠন করে। সবসময় এরকম একটা স্টুডেন্টের মধ্যে প্রশ্ন থাকে যে এসটা কি। এসটা হলো ওয়েডবার্গ ইউনিট।
ভেদবার্গ একক, ঠিক আছে, এটাকে আমরা ছোট করে এস দিয়ে প্রকাশ করা হয়। এই 80S রাইবোজোমকে যখন আমরা ভাঙি দুটো অধ একক পাই, একটা হলো 40S আর একটা হলো 60S। আচ্ছা, এবার তোমরা বলতে পারো যে 40 আর 60 যোগ করে তো 100 হচ্ছে না। অ্যাকচুয়ালি এটা যোগ করে এরমভাবে আসে না, এইটার যে ভেদবার্গ একক সেটাই হলো 80। এইটাকে ভাঙলে এরকম দুটো এককে ভেঙে যায়, কারণ এই দুটোর মাঝে একটা কমন অংশ আছে, দুটোকে ভাঙলে সেটা আলাদা হয়ে যায়। আবার ঠিক একইভাবে 70S রাইবোজোমের যে দুটো একক সেই দুটোর হলো একটা 30S আর একটা 50S। আর ছবিতে ভালো করে লক্ষ্য করো যে এই রাইবোজোমের এই অধ এককগুলোর ভিতরে আমি এরকম একটা ফিতের মতো অংশ এঁকেছি, এটা হলো আরএনএ, এটারও ভিতরে, তাই এটাও হলো আরএনএ। আচ্ছা, এই যে 80S রাইবোজোমের কিছু আণবিক ভর লিখেছি আমি, এগুলো তোমরা কিন্তু মুখস্থ করবে ছোট প্রশ্নের জন্য। সেটা হলো এই যে ছোট অধ এককটা, মানে 80S এর জন্য যে ছোট অধ একক সেইটার আণবিক ভর হলো 1.5 to 1.8 × 10⁶ ডাল্টন। আর যেটা বড় সেটা অবভিয়াসলি এর থেকে ওয়েট বেশি হবে, সেই জন্য এটা হলো 3 to 3.5 × 10⁶ ডাল্টন। আর 70S এ যদি আসি, এটার যেটা ছোট অধ একক সেইটার আণবিক ভর হলো 0.9 × 10⁶ ডাল্টন, আর যেটা বড় অধ একক সেটার ওয়েট হলো 1.8 × 10⁶ ডাল্টন। আচ্ছা, অনেক সময় কি হয়, এইটা ধরো একটা mRNA মানে হলো মেসেঞ্জার আরএনএ, এর গায়ের ওপর অনেক সময় এইভাবে রাইবোজোমগুলো বসে থাকে এরমভাবে। এই যে গঠন এইটাকে বলে পলিজোম বা পলিরাইবোজোম, মানে একটা mRNA-র ওপর রাইবোজোমগুলো পরপর বসে থাকে, পরপর অবস্থান করায়, তখন সেই অবস্থানটাকে এইভাবে যে অ্যারেঞ্জমেন্ট এইটাকেই বলে হলো পলিজোম বা পলিরাইবোজোম। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক ছোট প্রশ্নের মধ্যে এটা আসে, তাই খুব ভালো করে এটা পড়বে। তাহলে এখান থেকে জানতে পারলে যে এই রাইবোজোম আলটিমেটলি কী কাজ করছে, একটাই কাজ, সেটা হলো প্রোটিন তৈরি করা। আমাদের শরীরে যত প্রোটিন লাগে, সেটা উৎসেচক রূপে হতে পারে, সেটা হরমোন রূপে হতে পারে, যে কোনোভাবেই যা আমাদের প্রোটিন তৈরি হয় আলটিমেটলি তৈরি করে এই রাইবোজোম। এরপর আসি লাইসোজোমে। এই লাইসোজোম প্রথম আবিষ্কার করেন 1955-এ বিজ্ঞানী ডি ডুভে। এই যে লাইসোজোম, এটা শুধুমাত্র প্রাণী কোষের ক্ষেত্রেই দেখা যায়, উদ্ভিদ কোষে দেখা যায় না। তাহলে যদি এরকম ছোট প্রশ্ন আসে যে প্রাণী কোষে দেখা যায় কিন্তু উদ্ভিদ কোষে থাকে না, এমন একটা কোষ অঙ্গাণু, সেটা হবে লাইসোজোম। এই লাইসোজোম একক পর্দা দ্বারা আবৃত থাকে, এটা একটা উৎসেচক পূর্ণ একটা থলির মতো অংশ। লাইসোজোম কাকে বলে? একটি আদর্শ প্রাণী কোষের সাইটোপ্লাজমে একক পর্দা ঘেরা থলির মতো যে কোষ অঙ্গাণু বিভিন্ন উৎসেচকের ক্ষরণ করে তাকে বলছে লাইসোজোম। এই লাইসোজোমের বাইরে একক পর্দা দ্বারা আবৃত থাকে। লাইসোজোমের ভিতরে অসমসত্ব দানাদার পদার্থ পূর্ণ থাকে, তাকে বলছে ধাত্র বা ম্যাট্রিক্স। এই লাইসোজোমের ভিতরে 50-এরও অধিক রকম উৎসেচক দেখতে পাওয়া যায়। তাহলে লাইসোজোমের কাজ কি? প্রধান কাজ হলো অন্তঃকোষীয় পরিপাক, মানে কোষের ভিতরে পরিপাক করা। কোষের ভিতরে যে ধরো খাদ্যবস্তু থাকে, সেই খাদ্যবস্তুকে উৎসেচকের সাহায্যে পরিপাক করা হলো এই লাইসোজোমের কাজ। অনেক সময় এটা বহিঃকোষীয় পরিপাকেও সাহায্য করে। আর থার্ড হলো, যখন একটা কোষ বা কোষের কোনো অঙ্গাণু রোগগ্রস্ত হয়ে যায় বা সেটা নষ্ট হয়ে যায়, তখন সেইটাকে এই লাইসোজোমের মাধ্যমে পাচিত করে ফেলে। আর যদি গোটা কোষটাই রোগগ্রস্ত হয়ে যায়, তাহলে এই লাইসোজোম প্রচুর পরিমাণ উৎসেচক ক্ষরণ করে গোটা কোষটাকেই মেরে ফেলে এবং সাথে নিজেও নষ্ট হয়ে যায়। সেই জন্য এই লাইসোজোমকে বলে সুইসাইডাল ব্যাগ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক সময় ছোট প্রশ্নেও আসে যে সুইসাইডাল ব্যাগ কাকে বলে, কেন বলে। সেটা হলো লাইসোজোমকে বলে। এর কারণ হলো, যখন একটা কোষ রোগগ্রস্ত হয় বা কোষটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন কি করে এই লাইসোজোম তার ভিতরে যত উৎসেচক সব উৎসেচক ও ক্ষরণ করে দেয়, তার ফলে গোটা কোষটা নষ্ট হয়ে যায় এবং তখন ও নিজেও নষ্ট হয়ে যায় এবং ওরও অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায়। এইভাবে এই কারণেই এটাকে বলছে সুইসাইডাল ব্যাগ, এই লাইসোজোমকে বলছে।
আর দেহের প্রতিরক্ষার ক্ষেত্রেও এদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যখন আমাদের শরীরে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো প্রবেশ করে তখন আমাদের শ্বেত রক্তকণিকা তো ফাইট করে, আমরা জানি সেটা, কিন্তু শ্বেত রক্তকণিকা যখন ফাইট করে তখন তাদের মানে শ্বেত রক্তকণিকার ভেতর থেকেই লাইসোজোমের থেকেই উৎসেচক ক্ষরণ করে, যেটা গিয়ে ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। তাহলে প্রতিরক্ষার ক্ষেত্রেও কিন্তু এই লাইসোজোমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এরপর আসি সেন্ট্রোজোমে। সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষেই দেখা যায়, উদ্ভিদ কোষে দেখা যায় না। সেন্ট্রোজোমের গঠনটা অনেকটা এইরকম, যেটা মাঝে এরকম দুটো এরকম পিপের মতো অংশ, যেটা একটার সাথে একটা 90 ডিগ্রিতে অবস্থান করে, আর তার চারপাশে এরকম তারকাকার অংশ অবস্থান করে। এইগুলোকে বলে সেন্ট্রিওল। আর এইটা হলো অ্যাস্ট্রাল রশ্মি, অ্যাস্ট্রাল রশ্মি, ঠিক আছে। আর সেন্ট্রিওলগুলো সবসময় একটার সাথে একটা এরকমভাবে 90 ডিগ্রিতে অবস্থান করে। এবার আমরা যদি এই সেন্ট্রিওলটাকে বড় করে দেখি তাহলে সেটার তিনটে অংশ আছে। এক হলো অনুনালিকা, দুই হলো লিঙ্কার, আর 3 নম্বর হলো ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন। এই ছবিটা ভালো করে দেখো, যদি আমি এইটা খুব একটা ভালোভাবে আঁকা যাচ্ছে না বোর্ডের মধ্যে, তবুও এরকমই একটা গঠন হয়। সেটা হলো, এটা হলো এই সেন্ট্রিওলটাকে আমি বড় করে দেখিয়েছি। মানে এই তো সেন্ট্রিওল, এটাকে যদি এরমভাবে কাট করা হয় তাহলে মাইক্রোস্কোপিক যে গঠন হবে সেইটাই হলো এরকম। এটা মাইক্রোস্কোপে বড় করে দেখা হচ্ছে। দেখো এই যে ভিতরের অংশ, এটা হলো কেন্দ্রীয় রড। এটা হলো কি, এটা হলো কেন্দ্রীয় রড। আমি আর অ্যারো দিলাম না, কারণ অলরেডি এত দাগ রয়েছে, এর মধ্যে অ্যারো দিলে আরও মুশকিল হবে, তাই স্টার দিয়ে লিখে দিলাম। এইটা হলো কেন্দ্রীয় রড। এর সাথে 9খানা এরকম স্পোক যুক্ত আছে, সাইকেলের চাকায় যেরকম স্পোক থাকে ঠিক সেই রকম। দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9খানা স্পোক আছে। এবার এই 9খানা স্পোকের ওপরেই দেখো এরমভাবে অনুনালিকা যুক্ত আছে। এগুলো, এই অনুনালিকাগুলোকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখব যে এটা 3খানা করে মানে উপনালিকা দিয়েই এক একটা অনুনালিকা গঠিত। তার মানে এটা একটা অনুনালিকা, এটা একটা অনুনালিকা, এটা একটা, 3 4 5 6 7 8 9, 9খানা অনুনালিকা আছে। আচ্ছা, 9টা অনুনালিকা। এই 9টা অনুনালিকার এক একটাকে যদি আমরা দেখি তাহলে সেইটাখানে দেখব যে 3খানা করে উপনালিকা মিলে তৈরি হয়েছে এক একটা অনুনালিকা। তাহলে একটা অনুনালিকা মানে হলো 3খানা করে উপনালিকা, ঠিক আছে। এইটাকে বলে, নাম দেওয়া হয়েছে, এটা এ, এটা বি, এটা সি, এরকমভাবে প্রত্যেকটাই এ বি সি, উপনালিকা এ বি সি। বিজ্ঞানী থ্রেড গোল্ড এই উপনালিকাগুলোকে নামকরণ করেছিলেন। একদম ভিতরেরটা হলো এ, তারপর বি, তারপর সি। আচ্ছা, এই যে অনুনালিকা, এইগুলো যেহেতু 3খানা করে উপনালিকা দ্বারা গঠিত, তাই এদেরকে বলে ত্রয়ী অনুনালিকা। ত্রয়ী মানে কি, 3টে উপনালিকা মিলে একটা অনুনালিকা তৈরি হয়েছে। আচ্ছা, এরপর আসি পরের পয়েন্ট, সেটা হলো লিঙ্কার। লিঙ্কার নামটা থেকেই বুঝতে পারছো যে দুটো জিনিসকে লিঙ্ক করছে। এটা কাকে লিঙ্ক করছে? একটা অনুনালিকার সাথে অন্য একটা অনুনালিকার লিঙ্ক করছে। সেটা কিভাবে করছে দেখো, এটা এ বি সি, পাশেরটাও এ বি সি, এই পাশের সি এর সাথে তার অ্যাডজাসেন্ট এর কানেকশান করছে। দেখো সি থেকে এর সাথে কানেকশান। এইগুলো ঘন প্রোটিন দ্বারা, এই লিঙ্কারগুলো হয় ঘন প্রোটিন দ্বারা তৈরি হয়। ঠিক তেমনি দেখো এটারও সি এর সাথে এইটার এ, এটার সি এর সাথে এইটার এ, এটার সি এর সাথে এইটার এ, এরমভাবে যুক্ত হচ্ছে লিঙ্কারগুলো। আর থার্ড হলো ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন। ইন্ট্রাসেন্ট্রিওলার, ইন্ট্রা মানে হলো এই সেন্ট্রিওলের ভিতরে গঠন। ভালো করে লক্ষ্য করো যে এই যে গঠন, এটা অনেকটা গরুর গাড়ির চাকার মতো গঠনটা হয়েছে। সেই জন্য এই মডেলটাকে বলে কার্ট হুইল মডেল। কার্ট হুইল মডেল মানে গরুর গাড়ির চাকার মতো মডেল। আচ্ছা, এই যে সেন্ট্রিওল, এটার বা এই যে সেন্ট্রোজোম, এটার কাজ কি? এটার প্রধান কাজ হলো কোষ বিভাজন যখন হয় তখন বেমতন্তু গঠন করে।
কোষ কিভাবে বিভাজিত হয় সেটা নিয়ে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে ক্লাস 10-এর ভিডিও আছে, সেইটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেটা গিয়ে তোমরা দেখতে পারো, জাস্ট তোমাদের যদি কিউরিসিটি হয়। আর দ্বিতীয় পয়েন্ট হলো এটা শুক্রাণুর যে পুচ্ছ সেটা গঠন করে, যদি এই রকম দেখতে হয় অনেকটা, এই যে পুচ্ছ, এই পুচ্ছটা গঠন করে সেন্ট্রোজোম। আর থার্ড হলো সিলিয়া, ফ্ল্যাজেলা, এগুলোও তৈরি করতে সাহায্য করে। এরপর আসি কোষ গহ্বর বা ভ্যাকুওল। একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে ভিতরে যে সাইটোপ্লাজম বিহীন গহ্বর থাকে তাকেই বলছে ভ্যাকুওল বা কোষ গহ্বর। দেখো আমি ছবিতে এঁকেছি যে এই চারপাশটা হলো সাইটোপ্লাজম, এইটা হলো একটা বড় ভ্যাকুওল, ঠিক আছে। এই যে ভ্যাকুওল, এই ভ্যাকুওলটা যে পাতলা আবরণী দ্বারা বেষ্টিত থাকে সেটাকে বলে টোনোপ্লাস্ট। তাহলে ছবিতে এইটা হলো কি টোনোপ্লাস্ট। আচ্ছা, এই যে ভ্যাকুওলের ভিতরে যে তরল পদার্থ থাকে তাকে বলছে কোষ রস বা সেল স্যাপ। এর ভিতরে যে তরল আছে সেটাকে বলে কোষ রস বা সেল স্যাপ, ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই গহ্বরগুলো বা ভ্যাকুওল খুব বড় হয়, প্রাণী কোষের ক্ষেত্রে এগুলো আকারে খুবই ছোট হয়। দেখো আমি এখানে একটা উদ্ভিদ কোষেরই ছবি এঁকেছি, এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ভ্যাকুওলটা এত বড় হয়ে গেছে যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস সব সাইডে সরে গেছে। ভ্যাকুওলটা এতটাই জায়গা নিয়েছে যে নিউক্লিয়াস তো সরে গেছেই, তার সাথে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো সব সাইডে সরে গেছে। এই যে গঠন, মানে ভ্যাকুওলটা এত বড় হওয়ার জন্য নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম মানে ওই গহ্বরের চারপাশে অবস্থান করে, এই যে বিন্যাসটাকে বলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এটা খুব ইম্পর্টেন্ট যে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে, এটা অনেক সময় ছোট প্রশ্নে আসে বা 2 মার্কসেও আসে, তখন বলতে হবে কি এই যে অ্যারেঞ্জমেন্ট, এইটাকেই বলে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এই যে ভ্যাকুওল, প্রাণীকোষের ক্ষেত্রে এই ভ্যাকুওল অনেক সময় খাদ্য সঞ্চয়ে সাহায্য করে, আর প্রাণীকোষের ক্ষেত্রে এই রকম ভ্যাকুওল অনেক সময় রেচন পদার্থকে ক্ষরণ করে, মানে অর্থাৎ শরীর থেকে বর্জ্য পদার্থ, মানে কোষ থেকে বর্জ্য পদার্থ বার করে দিতেও সাহায্য করে। আর অনেক সময় প্রাণীকোষের মধ্যে সংকোচী গহ্বর, রেচন গহ্বর দেখা যায়, যেটা কোষ থেকে রেচন পদার্থ দূর করতে সাহায্য করে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে ভ্যাকুওলের মধ্যে যে তরল পদার্থ আছে এটা অভিস্রবণে সাহায্য করে, মানে অভিস্রবণ হতে এটা সাহায্য করে। আর এই যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে ভ্যাকুওলের মধ্যে যে কোষ রস থাকে তার মধ্যে অনেক সময় অ্যান্থোসায়ানিন থাকে, সেটা ফুলের পাপড়ির বর্ণ গঠনেও সাহায্য করে। এরপর আসি মাইক্রোটিউবিউলে। একটি আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে, যেটা নলাকার, ফাঁপা, শাখাবিহীন দেখতে হয়। তাহলে এটার গঠনটা কীরকম? নলাকার, ফাঁপা। আর এই যে প্রাচীরটা যদি দেখি, প্রাচীরের এই যে যেটা দিয়ে ঘেরা রয়েছে, প্রাচীরটা যদি দেখি দেখব যে এটা 13টা প্রোটোটিউবিউল দ্বারা গঠিত। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে কটা প্রোটোটিউবিউল দ্বারা গঠিত? 13টা প্রোটোটিউবিউল। এই এক একটার নাম হলো কি? প্রোটোটিউবিউল। আচ্ছা, এই যে প্রোটোটিউবিউলগুলোকে যদি আবার বড় করে দেখি, এগুলো হয় 45 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট, মানে এটার ব্যাস হলো 45 অ্যাংস্ট্রম। এরকম ঘিরেই তৈরি করে হলো টিউবিউল। আর এই যে প্রোটোটিউবিউলগুলো টিউবিউলিন প্রোটিন দ্বারা গঠিত। কি প্রোটিন? টিউবিউলিন। আচ্ছা, তাহলে এর কাজ কি? প্রথম কাজ হলো, উদ্ভিদ কোষে তো সেন্ট্রোজোম থাকে না, সেক্ষেত্রে এই মাইক্রোটিউবিউলই সেন্ট্রোজোমের কাজ করে, অর্থাৎ কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে। দ্বিতীয় হলো সিলিয়া, ফ্ল্যাজেলা গঠন করে। থার্ড হলো যখন স্পার্মিওজেনেসিস হয়, মানে শুক্রাণু উৎপন্ন হয়, তখন সেই শুক্রাণু উৎপন্ন হতেও এরা সাহায্য করে।
আর কোষ যখন বিভাজিত হয় তখন কোষ বিভাজনের সময় যে ক্রোমোজোমগুলো দুটো মেরুর দিকে চলতে শুরু করে সেইটাও কিন্তু হয় এই মাইক্রোটিউবিউলের জন্য। তোমাদের যদি কোষ বিভাজন সংক্রান্ত কোনো আগ্রহ থাকে জানার জন্য, তাহলে আমি আই বাটনে একটা ভিডিও দিয়ে দেবো, যেটা ক্লাস 10-এর ভিডিও, কিন্তু তোমরা আগ্রহের জন্য দেখতেই পারো, সেটা জাস্ট বোঝার জন্য যে এখানে মাইক্রোটিউবিউল সেন্ট্রোজোম কী কাজ করে। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। প্লিজ ভিডিওটা লাইক করো আর বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, তাতে বন্ধুরাও এই ভিডিওর সুবিধা নিতে পারে আর এই পরিবারটাও বড় হয়। আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।